আমি যে কজন স্টুডেন্ট পাঠাইছি বা আমাদের কোম্পানির মাধ্যমে আমাদের এজেন্সির মাধ্যমে যারা গেছে আমি এখন পর্যন্ত দেখি নাই কেউ বেকার আছে। সে গেছে যাওয়ার পর তার ফ্যামিলি নেয় নাই এমন কেউ নেই। অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন চলছে। তারা বলতেছে তুমি এই সাবজেক্টের স্টুডেন্ট দাও, জব দেওয়ার রেসপন্সিবিলিটি আমাদের। স্টুডেন্টরা কিভাবে তাদের লিভিং এক্সপেন্সটা করছে, কি কি জব করছে, কি কি জবের ফ্যাসিলিটিস পাচ্ছে। শুনেছি যে আপনাদের লিথুনিয়াতে অফিস আছে, তো ওখান থেকে কি কি ফ্যাসিলিটি পাচ্ছে স্টুডেন্টরা আজকে যদি একটু শেয়ার করতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মিস নেহা। আজকের পডকাস্টটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ প্রায় 1 মাস পর আমাদের সোহাগ ভাইয়া এসেছে বাংলাদেশে। আজকে আমরা ভাইয়ার থেকে জানবো লিথুনিয়াতে গিয়ে ভাইয়া কি কি এক্সপিরিয়েন্স করেছে এবং ভাইয়ার সকল এক্সপিরিয়েন্স আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো, কেমন চলছে তোমাদের দিন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো লাগতেছে। ভালো থাকার কথা। আমি মূলত ঠান্ডার দেশ থেকে আসছি, যদিও দেশে আসছি, আসার পর ঠান্ডা মনে হচ্ছে দেশে আরো বেশি লাগতেছে আর কি, বাট ওভারঅল ভালোই লাগতেছে, ভালো আছি। তো কি অবস্থা বলো? এই তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে। ভাই আপনি লিথুনিয়াতে যে গিয়েছেন, আপনার হোল এক্সপিরিয়েন্সটা আজকে যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে আমাদের অডিয়েন্সের জন্য অনেকটাই হেল্প হতো, কারণ রিয়েল এক্সপিরিয়েন্স কিন্তু সহজে অনেকে শুনতে চায় বা জানতে চায়। তো আমরা চাই আজকে আপনার সব এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আসলে 20 দিনের একটা যাত্রা। আমি শুধুমাত্র লিথুনিয়াতে ছিলাম না, লিথুনিয়াতে গিয়েছিলাম। আপনারা জানেন অনেকেই যে আমি লিথুনিয়াতে বিজনেস করি। লিথুনিয়াতে আমাদের বিজনেস আছে, আমাদের অফিস আছে, ওখানে আমাদের এমপ্লয়িরা আছে, ওখানে ওরা কাজ করে। আমি লিথুনিয়াতে রেসিডেন্সি নিয়েছি। সো লিথুনিয়ার পাশাপাশি আমি জার্মানি প্লাস হচ্ছে পর্তুগাল, আরও 2টা দেশ আমি ভিজিট করি। সো উদ্দেশ্যটা ছিল কিন্তু আসলে আমাদের যারা স্টুডেন্ট যাচ্ছে সেই স্টুডেন্টদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে ওরা আরও ভালো কাজ করতে পারে বা ওদের কাজের কি অবস্থা, এবং যারা বিজনেস করতেছে তাদের বিজনেস কিভাবে আরও ত্বরান্বিত করা যায় বা বিজনেস সেটআপটা আরও কিভাবে সহজ করা যায়, এই সব বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমি গিয়েছি আমার রেসিডেন্সের পাশাপাশি। তো তুমি যেটা বললো অভিজ্ঞতার কথা, অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, বাট আমি যেগুলো চেষ্টা করছি আসলে ওখানকার লিথুনিয়ার স্টুডেন্টদের অবস্থাটা কি, বা জার্মানিতে যারা পড়াশোনা করতেছে তাদের অবস্থা কি, পর্তুগালে যারা আছে তাদের অবস্থা কি, নট অনলি স্টুডেন্ট যারা বিজনেস করতেছে বা বিজনেস সেট আপ করতেছে কী ধরনের বিজনেস করতে পারে, বা যারা জব করতেছে ওদের লাইফস্টাইলটা কেমন চলতেছে বা ওরা কেমন সার্ভাইভ করতে পারতেছে, বা বাংলাদেশ থেকে যারা যাচ্ছে ওদের চ্যালেঞ্জগুলো কি। সো আসলে এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদাই ভিডিও হইতে হবে আমার মনে হয়, না হলে একসাথে অনেক সময় চলে যাবে। আমরা সবকিছু শুনবো। তবে আজকে আপনি যদি একটু শেয়ার করতেন, যে ছোট ছোট করে বললেই হবে, সমস্যা নেই, বিজনেস রিলেটেড কিছু কথা, স্টুডেন্ট রিলেটেড কিছু কথা, স্টুডেন্টরা কিভাবে তাদের লিভিং এক্সপেন্সটা করছে বা কি কি জব করছে, কি কি জবের ফ্যাসিলিটিস পাচ্ছে। প্লাস শুনেছি যে আপনাদের লিথুনিয়াতে অফিস আছে, সো ওখান থেকে কি কি ফ্যাসিলিটি পাচ্ছে স্টুডেন্টরা আজকে যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ। তাহলে আমি 2টা পার্ট করি, একটা হচ্ছে স্টুডেন্ট নিয়ে একটু কথা বলি, ওদের লাইফস্টাইলটা নিয়ে কথা বলি, এরপর আমি বিজনেসে আসি। আচ্ছা, প্রথম অভিজ্ঞতাটা হলো, প্রথম আমি যখন লিথুনিয়াতে যাই, দিস ইজ ফার্স্ট টাইম, আমি এইবারই প্রথম লিথুনিয়াতে গেলাম। সো যেটা প্রথম নামলাম আমি রাত 11টার দিকে, রাত 11টার দিকে লিথুনিয়াতে নামি। একটা রাতের মধ্যে যেটা আমি হয়তো এক্সপেকটেশন করেছিলাম যে অনেক বেশি আলো ঝলমল করবে, একটা ভালো বড় সিটি হবে, সো ওইরকমই লাগবে। বাট যেটা হলো সেটা হলো আসলে ওরা আলোতে খুব দুর্বল, বলতে গেলে মানে দুর্বল কথাটা বলা ঠিক হবে না। ওরা হচ্ছে ইকো ফ্রেন্ডলি বা সেভিংস করার জন্য, যদি উন্নত দেশ, কিন্তু ওদের যত জায়গায় সেভ করা যায় যেটা পরিবেশের জন্য খুব কাজে লাগবে, বা ওয়ার্ল্ডের একটা সম্পদ আছে, এই সম্পদটা ওরা নষ্ট করতে চায় না, ওরা সেভ করতে চায়, যার কারণে ইলেকট্রিসিটি সেভিংসের দিক থেকে ওরা খুব কনসাস। সো এই কারণে আমি যেখানটাতে যাচ্ছিলাম দেখা গেছে যে এমন অবস্থা, রুমের থেকে বাইরের অবস্থায় রুমের কাছাকাছি গেলে পরে লাইটটা জ্বলে উঠতেছে। মানে আমি রাস্তায় আছি, রাস্তায় যেই জায়গায় প্রয়োজন নাই সেই জায়গায় লাইট জ্বলছে না, বা মানুষ বা গাড়ি যেখানে চলছে সেখানে লাইটটা জ্বলে উঠতেছে, মানে ওরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছে। আপনার যেটা প্রয়োজন সেই জিনিসটাই ব্যবহার করছে, এই জন্য খুব আলো ঝলমল করছিল না। যাই হোক, কিছু পার্সোনাল লাইফ বা পার্সোনাল অনুভূতি। আমরা স্টুডেন্টের দিকে যাই। সো আমি নামার পরই, যেহেতু আমাদের অনেক কন্টেন্ট যায় এবং আমাদের কিছু স্টুডেন্ট ওইখানে আমাদের মাধ্যমে গিয়েছে, সো ওদের সাথে আমাদের যে কমিউনিকেশনগুলো হয়েছে এর সাথে ওদের সাথে যোগাযোগ করা হলো, এবং প্র্যাকটিক্যাল যে লাইফটা আমরা পাইলাম যে আসলে স্টুডেন্টরা কী করে।
প্রথম কথা হচ্ছে আসলে স্টুডেন্টরা তো ফুল টাইম জব করতে পারে না, হ্যাঁ 20 ঘন্টা করে 20 ঘন্টা জব করতে পারে। যেহেতু ফুল টাইম জব করতে পারে না, সেহেতু ওরা যেই জবগুলা করে মোস্ট অফ টাইম ওরা ফুড ডেলিভারির কাজ করে। আচ্ছা, তো মোস্ট অফ কেস আর মেয়েদের ক্ষেত্রে বলছি আমি। ওকে ওকে তো আমি সবগুলো আসবো। ছেলেদের ক্ষেত্রে আমাদের ফুড ডেলিভারি করে, মেয়েরা খুব কম, একেবারে যে করে না তারা না, 100 জনের মধ্যে হয়তো 1টা 2টা মেয়ে আচ্ছা। আমরা দেখছি যে ওরা ফুড ডেলিভারি করতে এগ্রি এবং কাজ করছে। বেশিরভাগ পাকিস্তান বা ইন্ডিয়ান কিছু মেয়েরা আছে ওরা এই কাজটা করে, বা বাংলাদেশি মেয়েরা এটা করে না। তো ছেলেরা বেশিরভাগই ফুড ডেলিভারিতে যায় এবং পার্ট টাইম কিছু জব ম্যানেজ করে নেয়, লাইক পিজা শপ আছে, বার্গার শপ আছে, রেস্টুরেন্ট আছে। এই ধরনের জবগুলোতে কিচেন বা আপনার ওয়েটার লেভেলে যে কাজগুলো আছে এই কাজগুলো ওরা বেশি করছে। আচ্ছা, আমি আয় ব্যয়টাতে আসবো। সো মোস্ট সিনারিও যেটা গেছে লিথুনিয়ার বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা যাচ্ছে কেউ ওখানে সার্ভাইভ করতে চাচ্ছে না। এটা একটা এটাই হচ্ছে একটা আমাদের দেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এবং এইটা একটা ভালো রেড অ্যালার্ট হয়ে আছে লিথুনিয়ার জন্য, যে লিথুনিয়ান গভর্নমেন্ট যেটা জানে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো আসে তারা এখানে আসেই চলে যাওয়ার জন্য। সো এই একটা বড় চ্যালেঞ্জ আছে। মানে আমরা বলতে গেলে 60 to 70% স্টুডেন্ট এখানে কন্টিনিউ করতে চায় না। এর কয়েকটা কারণ। প্রথম কারণ হচ্ছে তারা ফিল করে যে আমি লিথুনিয়ায় থাকবো না, কারো আত্মীয় স্বজন আছে হয়তো বা বন্ধু বান্ধব, বেশিরভাগই হয়তো ইটালিতে থাকছে, ফ্রান্সে থাকছে, স্পেনে থাকছে, তারা এটাকে রুট হিসেবে ব্যবহার করে, অথবা যাওয়ার পরে চিন্তা করে ওখানে গেলে আমি ভালো থাকবো, কিন্তু ওইখানে গেলে কিন্তু তারা ইলিগাল হয়ে যাচ্ছে, ওখানে থাকলে লিগাল থাকছে না। আরেকটা কারণ, তারা মনে করে ওইখানে গেলে মনে হয় আমার স্যালারিটা অনেক বাড়বে এবং আমি অনেক ভালো থাকবো। মোস্ট অফ ক্ষেত্রে আমি যেটা দেখছি তাদের একটা মিথ্যা আশ্বাস বা তাদের একটা কি বলবো জুজুর ভয়, যে এইখানে হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না, এখানে ঠান্ডা, এখানে আমি চাকরি পাবো না, এখানে চাকরি। আসলে কিন্তু এটা বিষয়টা না। যারা আছে তারা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে এবং ভালো থাকতে পারছে। এবং যারা পিআর পাওয়ার পরে মুভ করছে, অনেকেই মুভ করছে পিআর পরে, তারা কিন্তু আরো ভালো আছে। সো এই হচ্ছে আমি যেটা প্র্যাকটিক্যাল অবস্থাটা দেখলাম। প্রথম অবস্থায় আমারও মনে হয়েছিল যে আমি কোথায় আসলাম, কারণ হচ্ছে আমি যখন নতুন একটা ওয়েদারের জন্য, নট অনলি ওয়েদার তো একটা ফ্যাক্টর, ওয়েদার প্লাস হচ্ছে যখন আমি যাচ্ছি আমার ছেলে মেয়ে ফ্যামিলি অফিস সব কিছু এখানে, আমি যখন গেলাম সব কিছুই আমার নিজের করতে হচ্ছে, রান্না আমার নিজের করতে হচ্ছে, রেস্টুরেন্টে আমার হাইটে যেয়ে খাইতে হচ্ছে। প্রথম তো আসলে যেই সুযোগ সুবিধা নামার পরপরই তো আমি ফ্লাইট থেকে নামলাম, হোটেলে গিয়েই তো আমি সুযোগটা পাবো না। সো প্রথম 2-3 দিন মনে হচ্ছিল আরে কোথায় আসলাম, বাট 2-3 দিন পর যখন আমি বসলাম, আমার ফিজিক্যাল আমার জেট লগটা কাটলো, আমার যারা স্টুডেন্ট তারা আসলো, যারা বিজনেস তারা আসলো, বাঙালি যাদের কমিউনিটির সাথে দেখা হইলো, লয়ারদের সাথে দেখা হইলো, যখন সব কমিউনিটি, তখন বললাম ইটস ওকে, আমি যেই ড্রিমের জন্য আসছিলাম আস্তে আস্তে বা সব কিছুই ঠিকঠাক হচ্ছিল। স্টুডেন্টদের ক্ষেত্রেও এটা হয়। স্টুডেন্টরা যাওয়ার পরে এমনও আছে 2 দিন 4 দিন 1 মাসের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমি আসছি, আমি চলে যাবো অমুক জায়গায়, বাট এটা হওয়া উচিত না। আচ্ছা, আরেকটা হচ্ছে সে চিন্তা করে যে লিথুনিয়াতে জব নেই, আমি যদি জার্মানিতে যাই, আমি যদি ফ্রান্সে যাই, আমি যদি ইটালিতে যাই, তাহলে ওখানে আমি ভালো জব পাবো। বাট জব মার্কেট মোর অর লেস সব জায়গায় একই রকম অবস্থা। সব জায়গায় আপনাকে কিন্তু জবটা ম্যানেজ করে নিতে হবে। আপনি যদি স্কিল থাকেন তাহলে আপনি জব পাবেন। আপনি কোনো স্কিলই আপনার কাছে নাই, আপনি আশা করতেছেন আপনি স্পেনে গেলে, ফ্রান্সে গেলে, জার্মানিতে বা পর্তুগালে গেলে হয়তো আপনার জবটা হয়ে যাবে। আসলে বিষয়টা এমন না। ওখানে গেলেও কিন্তু এই ফুড ডেলিভারি কাজই করতে হবে। বাট আপনি গেছেন লিথুনিয়ার একটা ডকুমেন্টস নিয়ে, লিথুনিয়ার আপনি পড়াশোনা করতে গেছেন, লিথুনিয়া আপনি পড়াশোনা না করে আপনি ইলিগাল ওয়েতে চলে গেছেন আরেকটা কান্ট্রিতে, আপনি কিন্তু ইলিগাল হয়ে গেলেন। এবার ওইখানে লিগাল হওয়ার জন্য আপনার কিন্তু এমনও আছে যে শুধু রেস্টুরেন্ট টু অফিস এরকম আসা যাওয়া করছে এবং সে এখন ইলিগাল অবস্থায় আছে। কবে লিগাল হবে, গভর্নমেন্ট কবে সুযোগ দিবে উই ডোন্ট নো, তখন হয়তো সে লিগাল হইতে পারবে। সো এই বিষয়গুলা আমি মানে প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখলাম ওইখানে হচ্ছে এটা অবস্থা। আরেকটা হচ্ছে স্টুডেন্টরা গেছে, অনেকে পড়াশোনার প্রতি তাদের মনোযোগই নেই, তারা গেছে আর্নিং করতে। বিষয়টা এমন যে আমি ফুড ডেলিভারি করতে পারতেছি, আমার সপ্তাহে ক্লাসের দিকে খোঁজ খবর নাই। সো অনেক স্টুডেন্টের দেখলাম ওরা যদি পড়াশোনা করতে না পারে বা ক্লাসে ভালো রেজাল্ট না করে, তাহলে কিন্তু তাদেরকে সাসপেন্ড করে দেয়। এবং সাসপেন্ড করে দিলে সে কিন্তু লিগেলি ওখানে থাকতে পারবে না, তাকে দেশে চলে আসতে হবে, পরবর্তী সেমিস্টারে আবার যাইতে হবে, অথবা তাকে জবে কনভার্ট হইতে হবে। সো এরকম অনেকে চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে। সো এটা যেন না করে অনেক স্টুডেন্ট যারা আছে, যে ইনকাম করতেছি তো ইনকামই করতেছি, পড়াশোনার কোনো খোঁজ খবর নাই। কিন্তু 20 ঘন্টার বাইরে জব করতে কিভাবে পারছে?
যখন ফুড ডেলিভারি করতেছে, ফুড ডেলিভারি তো সে তার নিজের আন্ডারে করতেছে, কারো তার নিজের আইডি দিয়ে কাজ করতেছে। সো দেখা গেল যে 8 ঘন্টা 10 ঘন্টা পর ক্লাসে যাচ্ছে না, সে কাজ করতেছে, তার নিজের আইডিতে টাকাটা চলে আসতেছে। লিথুনিয়াতে অনেক অনেক চ্যালেঞ্জ আছে যেগুলো এইরকম কাজ করে। সো আবার দেখা যাচ্ছে পার্ট টাইম যেখানে করতেছে সেখানে সে 5 ঘন্টা করতেছে, বাকি টাইম সে ফুড ডেলিভারি দিয়ে শুধু টাকা ইনকাম করার ধান্দার মধ্যেই আছে। চিন্তা করতেছে অনেক টাকা ইনকাম করবো, এরপর যে কোনো অবস্থায় আমি লিগাল হয়ে যাবো। বাট একটা সময় পর যখন দেখতেছে আমার স্টুডেন্টশিপ থাকতেছে না, তখন সে চিন্তা করতেছে হ্যাঁ আমি এখন কি করব, আমার এখন জবে যাইতে হবে, আমি এখন জব করব কিনা, বা আমি অন্য দেশে যাব কিনা। সো যে পড়াশোনা করতে গেছেন, পড়াশোনার প্রতি নজর দেন, আইনটা মানেন। আমাদের দেশের যেটা স্টুডেন্টরা যাচ্ছে বা যারাই যাচ্ছে, প্রথমে একটা জিনিস দেখতেছি বেশিরভাগ ক্ষেত্রেই, মানে খুব কম পার্সেন্টেজ আছে যে আইন মানে, বেশিরভাগ পার্সেন্টেজ হচ্ছে আইনটা মানতে চায় না, একটা সময় এসে তারা আটকায় যায়। বাংলাদেশিরা বেশিরভাগ বাংলাদেশ, তারপর কিছু কিছু এই জন্য অনেক ইউনিভার্সিটি দেখবেন আমরা রেড অ্যালার্টে আছি। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান অনেক ইউনিভার্সিটি এই স্টুডেন্টগুলোকে এখন আর নিচ্ছে না। কারণটা হচ্ছে তারা নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা যাওয়ার পরে ওদের সাথে খুব ভালো আচরণ করছি না, বা ইউনিভার্সিটির সাথে ভালো আচরণ করছি না। সে একটা ভালো স্টুডেন্ট নিছে, নেওয়ার পর সেই স্টুডেন্ট এখানে তাহলে তো 4 বছরের জন্য এই সিটটা ফাঁকা হয়ে গেল তার। 4 বছরে সে আপনি হয়তো 1 সেমিস্টারে টাকা দিচ্ছেন বা 1 বছরে টাকা দিচ্ছেন, বাকি 3 বছর বা বাকি টাকাটা তো ইউনিভার্সিটি পাচ্ছে না, দেশ ডেভেলপ করছে না। প্লাস হচ্ছে তাদের তো ডর্ম, ইনস্টিটিউট, টিচার, যেই উদ্দেশ্য নিয়ে আপনাকে সে নিচ্ছে সেই উদ্দেশ্যটা তাদের সাকসেস হচ্ছে না। সো এই কারণে কিন্তু বাংলাদেশটা একটু রেড অ্যালার্টে পড়ে যাচ্ছে। সো যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা পড়াশোনা করার উদ্দেশ্যে যাচ্ছেন, আপনারা যেন পড়াশোনা করেন। আপনি যদি স্কিল হন, জবের কোনো অভাব নাই, কিন্তু আপনি স্কিল না, আপনি বলতেছেন জব নাই। বাংলাদেশেও দেখবেন আমরা অনেক বেকার, কিন্তু আমরাও দেখছি অনেক যখন লোক খুঁজি আমরা স্কিল্ড লেবার পাই না। সো আপনি যদি স্কিল্ড হন, আপনি জব পাবেন, সেটা যেই দেশের আপনি যান না কেন, যেই দেশেই পড়াশোনা করতে যান না কেন। আপনি শুনে থাকবেন ফিনল্যান্ডে আমাদের অনেক স্টুডেন্ট আছে, সবাই বলে ফিনল্যান্ডে জব নেই, কিন্তু আমি যে কজন স্টুডেন্ট পাঠাইছি বা আমাদের কোম্পানির মাধ্যমে, আমাদের এজেন্সির মাধ্যমে যারা গেছে, আমি এখন পর্যন্ত দেখি নাই কেউ বেকার আছে, এবং সে গেছে যাওয়ার পর তার ফ্যামিলি নেয় নাই, এমন কেউ নেই। কিন্তু আপনি এখনো যদি দেখেন, বলুন ফিনল্যান্ডে জব নেই, আপনি বলেন লিথুনিয়ার কথা বলে জব নেই, কিন্তু আমি যে কজন পাঠাইলাম বা যে কজনের সাথে আমি কথা বললাম কেউ বেকার নেই, ইভেন সবাই কাজ করতেছে। সো কাজ বিষয়টা কি? কাজ হচ্ছে আপনাকে যে নিবে তাকে যদি আপনি সার্ভিস দিতে না পারেন, তার যদি কোনো লাভ না হয়, তাহলে আপনাকে সে কেন নিবে? কিন্তু আপনি যাই যদি বলেন চাকরি নাই, তাহলে তো হবে না। এমনও দেখছি একটা ছেলে 4টা জব করে, সে ডোডো পিজাতে বানাচ্ছে, সে ফুড ডেলিভারি দিচ্ছে, আবার পিজা শপে সে কাজ করতেছে, 3টা কাজ করে, পাশাপাশি পড়াশোনা পাশাপাশি করতেছে, এরকম আছে। জার্মানিতে আমার রিলেটিভরা আছে, ও 3টা জব করতেছে, ঠিক আছে। সো পাশাপাশি ইনকাম করতেছে। হ্যাঁ, অনেকে বলবেন যে জার্মানির তো ভাইয়া আপনার আওয়ারলি বেশি, মানে আওয়ার রেট বেশি, আমি 10 ইউরো, 11 ইউরো, 12 ইউরো পর্যন্ত পাই, আপনি তো লিথুনিয়াতে 5 বা 7 ইউরো পাই। ভাইয়া আপনি জার্মানিতে তো পড়তে যান নাই, আপনি গেছেন লিথুনিয়াতে। সো লিথুনিয়ার ডকুমেন্টসে আপনি আগে তৈরি করেন, তারপর আপনি জার্মানিতে যান, আপনি ফ্রান্সে যান, আপনি পিআর পান, পাসপোর্ট পান, 5টা বছর আপনি আগে রেডি হন। দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশ থেকে আপনি যখন চেষ্টা করছেন, আপনি শুধু একটা চিন্তা করছেন, আমি কেমনে ইউরোপে যাব, কেমনে সেনজেনের একটা ভিসা পাবো। বাট আপনি যখন সেনজেনের ভিসাটা পেয়ে গেলেন, তখন আপনি আর কেয়ার করছেন না, তখন আপনি চিন্তা করতেছেন ওটার মধ্যে কি আপনারা ভালো থাকবেন। হ্যাঁ থাকেন, কোনো আপত্তি নেই, বাট রুলস রেগুলেশন সিস্টেমটা ফলো করেন। আদারওয়াইজ আপনি প্লাস দেশ প্লাস আপনার পরবর্তী যে জেনারেশনগুলো যাবে বা যে ছোট ভাইরা যাবে, তারা কিন্তু প্রবলেমে পড়বে। আর একটা জিনিস মনে রাখবেন, দেশের বাইরে যখন আপনি কোনো একটা ক্রাইম করছেন বা রুলস রেগুলেশন ফলো করছেন না, তখন কিন্তু শুধু আপনাকে বলছে না, দেশ নিয়ে টান দিচ্ছে। শুধু আমি একটা রুল, এই বাঙালিটা এরকম, বাট এইটা একটা আমাদের বাইরে রেকর্ড হয়েই আছে। সো প্রত্যেকটা দেশই কম বেশি, দেখেন সেনজেনভুক্ত একটা কান্ট্রি, তারা এটা 3C ক্যাটাগরি একটা কান্ট্রি লিথুনিয়া, তারা কিন্তু ডেভেলপ করছে এবং বেশ ভালো ডেভেলপ করছে। তারা সেনজেনভুক্ত কান্ট্রি, তাদের 1055 ইউরো হচ্ছে এখন মিনিমাম আওয়ারলি, আপনি মান্থলি স্যালারি। সো ইউরোপের 90%, 10% কান্ট্রি ছাড়া বেশিরভাগই দেখবেন এরকম স্যালারি। আপনি পর্তুগালে যান বা অন্য যে কান্ট্রিগুলো আছে, মোস্ট অফ স্যালারি কিন্তু সমান। সো অন্য একটা দেশে গিয়ে আপনি কি করতে পারবেন? যদি আপনি বিজনেস করেন সেটা ভিন্ন কথা, কিন্তু জব করলে কিন্তু একই রকম থাকবেন। সো আপনি গেছেন পড়াশোনা করতে, আমি স্টুডেন্টদের জন্য বলতেছি, পড়াশোনাটা শেষ করার চেষ্টা করেন, ভালো একটা রেজাল্ট করেন বা মোটামুটি রেজাল্ট করেন, পার্মানেন্ট রেসিডেন্সি নেন বা পাসপোর্ট নেন, এরপর আপনি ভালো কিছু করার চেষ্টা করেন। মানে নাইমেই আপনি তাল গাছ ধরার চেষ্টা করেন না যে জাম করবো, কালকে আমি আর এক জায়গায় চলে যাব। সো এটা হচ্ছে যেটা দেখলাম, এটা অবস্থা। অ্যাকচুয়ালি
জব মার্কেটে মানে আমাদের স্টুডেন্টের সাথে আমার অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন চলছে। তারা বলতেছে তুমি এই সাবজেক্টিভ স্টুডেন্ট দাও, জব দেওয়ার রেসপন্সিবিলিটি আমাদের। আচ্ছা পার্ট টাইম বলো এবং ফুল টাইম বলো, মিনিমাম 5.5 একটা স্কোর দরকার, তুমি এই স্কোরটা দাও, এই সাবজেক্টে আমাদের স্টুডেন্ট দাও। সত্যি কথা বলতে ওরকম স্টুডেন্ট আমি বাংলাদেশে পাচ্ছি না বা আমাদের কাছে আসছে না, বা ওই মানসিকতার নাই। সো 5 বছরে কিন্তু পিয়ার হয়ে যাচ্ছে। তো চাকরির বাজার আছে, আমি দেখলাম লোক চাচ্ছে, অনেক প্রজেক্ট আছে, লোকের কারণে তারা চালাইতে পারতেছে না ইউরোপে। কারণ লিথুনিয়াতে লোক সংখ্যা 28 লাখ, বিশাল একটা জায়গা তাদের পড়ে আছে এবং সেই জায়গাগুলো তারা ডেভেলপ করতে হচ্ছে, তারা স্কিল লেবার চাচ্ছে। তারা, এটা সত্য যে অনেক লিথুনিয়ানরা কিন্তু দেশের বাইরে জব করে। তারা কারা? তাদের দরকার হচ্ছে 2000, 3000, 4000 ইউরো ইনকাম করা, বা তারা চাচ্ছে ওই ইনকামটা দিয়ে তাদের দেশে ডেভেলপ করবে। আপনি তো লিথুনিয়ার একটা মানুষের মতো না, তার স্কিলের সমান না। আপনি যদি চিন্তা করেন ভাই লিথুনিয়া আমি চাকরি পাবো কই, লিথুনিয়ানরাই তো বাইরে চাকরি করে। আপনি তো এটাও জানেন বাংলাদেশে কি পরিমাণ লোক, বাইরের দেশের লোক এখানে কাজ করে। আমরা 18 কোটি, আমাদের বেকারের সংখ্যা প্রায় অনেক 3-4 কোটি, তারপরও তো বাইরের লোক আমাদের দেশে এসে কাজ করে। কারণ কি? তারা স্কিল্ড, ওই লেবারটা আমাদের দেশে দরকার। আপনার যে স্কিলটা আছে ওই স্কিলটা লিথুনিয়ার দরকার। সো পৃথিবীর সব দেশের লোক সব দেশে কাজ করছে। আমেরিকানরা অনেক ডেভেলপড, আমেরিকানরা কি পৃথিবীর অন্য দেশে কাজ করছে না? অনেক আমেরিকান পৃথিবীর অন্য দেশে কাজ করছে, তাদের ফ্যাক্টরি চালাচ্ছে, এমপ্লয়মেন্ট চালাচ্ছে। তার মানে এই না যে এক জায়গায় লেবার আছে দেখে সে অন্য জায়গায় কাজ করতে পারবে না। সো এই জায়গায় আপনি তাল না মিলে আপনি এইটা কনফার্ম করেন যে আপনি কি স্কিল ডেভেলপ করে যাচ্ছেন। সো আমরা যখন বলতেছিলাম যে আপনি আসেন 3000, 4000 বা 10,000 ইউরো ইনকাম করেন, আমাদের কমেন্টসে অনেক রকম ব্যাডস কমেন্টস আসতেছিল, আরে আমরা 500 ইউরো পাই না, 1000 ইউরো পাই না, আপনি স্বপ্ন দেখাচ্ছেন 3000, 4000। ভাই আমি লিথুনিয়াতে গিয়েছি নতুন ব্যবসা করার জন্য, আমি গর্বের কথা বলতেছি না, আমাদের অফিস কস্ট 10,000 এর বেশি, 10,000 ইউরোর বেশি আমাদের এই মুহূর্তে কস্ট। সো আমরা যদি কন্টিনিউ করি 10,000 যদি কস্ট করি, নিশ্চয়ই আমাদের এর থেকে বেশি আর্ন করতে হচ্ছে, আদারওয়াইজ তো আমার এই অফিস টিকবে না। সো আমি বাংলাদেশ থেকে যাই যদি 3,000 ইউরো কন্টিনিউ করতে পারি, আমি অবশ্য বিজনেসম্যান, আপনি তো বলবেন ভাই আপনি তো ব্যবসা করেন। ভাই অনেক স্টুডেন্ট আছে যে কোনো জব করে না কিন্তু 3-4 হাজার ইউরো ইনকাম করে। কিভাবে? সে ফ্রিল্যান্সিং করতেছে, তার স্কিল আছে, সে ওয়েব ডেভেলপ করতেছে, সে সফটওয়্যার নিয়ে কাজ করতেছে, সে অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতেছে, সে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছে, এই স্কিলগুলো তার কাছে আছে। ইভেন সে নট অনলি লিথুনিয়ার বাইরে থেকেও কাজ নিয়ে এসে বাংলাদেশ থেকে কাজ উঠে কাজ করতেছে, বাট সে স্টুডেন্ট। আমি এমন স্টুডেন্টও আমার জানা আছে, কাউনাসে আছে, আমি কাউনাসে গিয়েছিলাম, যেদিন এখান থেকে গেছে তার পরের দিন গাড়ি কিনছে 2টা। সে নিজে এখানে ড্রাইভ করতো, হেমায়তপুরের একটা ছেলে, ওখানে প্রায় 15-20টা 20 জন আসে, প্রায় হেমায়তপুরের একটা টিম আছে, ঢাকা যেটা আছে গাবতলী হেমায়তপুরের কাছাকাছি। ইভেন তো সে এখন 10টা গাড়ি প্ল্যান করছে, ইভেন একটা কোম্পানি ফরমেশন করে ফেলতেছে। দেখেন সেও কিন্তু স্টুডেন্ট, সে তার ওয়াইফকে নিয়ে গেছে। তো তার লাইফস্টাইল, সে কোম্পানি ফরমেশন করছে, সে রুলস রেগুলেশন মারতেছে, পিয়ার নিবে। তো সেও স্টুডেন্ট, আবার অনেক স্টুডেন্ট ক্লেম করে বলতেছে পরের দিন বা 2 দিন 3 দিন পর দেশ ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। সো আপনি কি করতেছেন? যে স্টুডেন্টের কথা বললাম যে 3টা জব করতেছে, অনেকে একটা জবও পাচ্ছে না। ডোডো পিজা বানাইতে গেলে তো ভাই পিজা বানানোর অভিজ্ঞতাটা আপনার থাকতে হবে। এখন আপনার পিজা বানানোর অভিজ্ঞতা নাই, আপনার রেস্টুরেন্টের পিছনে কাজ করতে লজ্জা লাগে, আপনি ঠান্ডার জন্য কাজ করতে পারেন না, আপনি ক্লেম দিবেন দেশের, এটা তো হবে না, হওয়া উচিত না। সো আপনি পরিশ্রম করলে, সময় দিলে, লেগে থাকলে অবশ্যই হবে। হ্যাঁ, ঠান্ডার সিজনে কাজটা একটু কম থাকে, 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তো এরপরে যেই সময়টা থাকে যখন উইন্টার শেষ হয়ে যায়, সামারের সময় আসে, তখন কাজের পরিধি বাড়ে, কারণ তখন বাইরে অনেক রকম কাজের সৃষ্টি হয়, পার্ট টাইম, ফুল টাইম কাজের দরকার হয়, ওই সময় স্কিলটা আপনি নিয়ে নেন। আরেকটা হচ্ছে আপনি যদি কাজ না জানেন, ওদেরকে গিয়ে বলেন যে তুমি আমাকে কাজ দাও, আমি ফ্রি কাজ করে দিব। আপনি এক্সপিরিয়েন্স নেন 15 দিন 1 মাস রেস্টুরেন্টে, যে আমাকে দাও, আমার কাজ দরকার, আমাকে টাকা দেওয়ার দরকার নেই, আমি তোমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার। তো আপনি যখন এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে, ওর লেবার দরকার কিন্তু স্কিল দরকার, আপনাকে সে শেখাবে তার প্রয়োজনে। এরপর যখন কাজ জেনে দেবেন, উনি আপনাকে কাজে রেখে দিবে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি 2-3 জনকে এরকম দিয়ে আসছি। সো এটা হচ্ছে আসলে স্টুডেন্টদের জন্য অবস্থা। অনেক স্কোপ আছে, অনেক ইউনিভার্সিটি আছে, তারা নেওয়ার জন্য বসে আছে, তারা কাজ করছে। সো স্টুডেন্টদেরকে আমরা হেল্প করছিলাম, আমরা বাইকটাকে স্টার্ট করেছি ওখানে, যে বাংলাদেশ থেকে যারা নতুন যাচ্ছে এরা প্রথম কিভাবে করবে, তারা কিভাবে বাইক কিনতে হবে, কোথায় বাইক কিনবে, কাদেরকে ডেলিভারি দিবে, কিভাবে বোল্ট বা উবারের সাথে কানেক্ট হবে, যদি প্রবলেম না হয়, এই জন্য আমরা এই এস্টাবলিশমেন্টটা নিয়ে আসছি। প্লাস হচ্ছে তাদেরকে যেন জব প্লেসমেন্ট করা যায় সেই কাজটা করছে। এটা কিন্তু কাজ করতেছে আমাদের লিথুনিয়া অফিস। লিথুনিয়া অফিসে আমাদের 2 জন আছে লোকাল এমপ্লয়ি, 1 জন বাঙালি আছেন। যে বাঙালি ফেরদৌস ভাই আছেন, ফেরদৌস ভাইয়াও কিন্তু একটা জব করতেন, সে ভালো জব করতেন বাংলাদেশে, ওখানে উনি গেছেন, ওনার ওয়াইফ জব করতেন, উনি ডিপেন্ড করেন, 2জনই জব করে এবং বেশ ভালো বেতনে জব করতেন। সো একজন আমার সাথে জয়েন করছেন,
ভেরি মাচ হ্যাপি। সো ফিরদৌস ভাই আছেন, ইভালদেস আছেন, প্লাস হচ্ছে এলেনা আছেন, আরও অনেকেই আছেন যারা বসে আছেন, 3জন এমপ্লয়ি, এর পাশাপাশি পার্ট টাইমে অনেকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। যে আপনাদের যদি আমাদের স্টুডেন্টকে এয়ারপোর্ট থেকে ডর্মে নেওয়ার পর্যন্ত বা তাদের একটা জব প্লেসমেন্ট করে দেওয়া, প্রথম যাত্রাটাই তো প্রথম 5-10 দিন একটা সাপোর্টের প্রয়োজন হয়, যে এয়ারপোর্টে নামবো, কোথায় যাব, ইউনিভার্সিটি কোথায়, রাস্তাঘাট কেমন, কি কি পাওয়া যায়, এইরকম সার্ভিস দেওয়ার জন্য আমাদের লিথুনিয়া অফিস বসে আছে। আমরা তো ঢাকাতে বসেই আছি, এটা হচ্ছে বিফোর ভিসা, মানে আপনি ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমাদের সাপোর্ট পাবেন। ভিসা পাওয়ার পর পর্যন্ত এতদিন আমরা ফোনে সাপোর্ট দিতাম, এখন ফিজিক্যালি আমাদের অফিস আছে ইন লিথুনিয়াতে, যাতে আপনার কোনো সমস্যা না হয় এবং আপনি একটা ভালো জব খুঁজে পান, আপনি যেন পিয়ার পর্যন্ত সুন্দরভাবে পৌঁছাইতে পারেন, সব রকম সাপোর্ট দেওয়ার জন্য আমার লিথুনিয়া অফিস সাপোর্ট দিচ্ছে। সো দিস ইজ দ্য বিষয়। সো আজকে স্টুডেন্ট নিয়ে কথা বললাম, আর একদিন কথা বলবো হয়তো আমাদের বিজনেস সেট আপ, প্লাস হচ্ছে যারা জব করছেন, কারা জব করছেন, করতে পারতেছেন, সেটা একটা বিষয়। ইভেন দো নট অনলি ইন বাংলাদেশ, আমরা এখন বাংলাদেশ না শুধুমাত্র, আমরা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এই সাবকন্টিনেন্ট থেকে স্টুডেন্ট যেন আরো বেশি যেতে পারে, তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। লোকাল এজেন্ট অর্থাৎ ইন্ডিয়াতে এবং লিথুনিয়াতে আমরা যেহেতু বসে আছি, সেনজেনভুক্ত দেশ, সেনজেনে যেখানেই ওদের স্টুডেন্টশিপ হোক না কেন, ওরা পড়াশোনা করতে যাক না কেন, যদি কোনো রকম সাপোর্ট সার্ভিসের দরকার হয়, আমাদের লিথুনিয়া অফিস সরাসরি সার্ভিস দিবে। এবং আমাকেও লিথুনিয়াতে পাবেন ইনশাল্লাহ। প্রতি মাসে হয়তো ঢাকায় থাকার চেষ্টা করব, 2 মাস পর পর ঢাকায় পাবেন, মোস্ট অফ টাইম লিথুনিয়াতেই পাবেন আমাকে, বা আমি কাজ করবো। সো এই আর কি প্রশ্ন আছে স্টুডেন্ট সম্পর্কে বলেন, আমি তো অনেক কথা বললাম আজকে। এখন আপনি যে ইনফরমেশনগুলো দিলেন, এগুলো আশা করি সহজে কেউ বলবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তবে আমার মনে হচ্ছে যে এই ইনফরমেশনগুলো পাওয়ার পর একটা স্টুডেন্টের সবকিছুই ক্লিয়ার হয়ে গেল, যে তার কিভাবে কি করা উচিত, বা বাংলাদেশ থেকেই যে স্কিলড হয়ে যাওয়া উচিত, এই বিষয়টা ক্লিয়ার হলো। অ্যান্ড আমরা এটা অবশ্যই বলবো যে আপনারা যারা যেতে চাচ্ছেন স্টুডেন্ট লিথুয়ানিয়াতে, তারা অবশ্যই বাংলাদেশ থেকেই চেষ্টা করবেন স্কিলড হয়ে যাওয়ার জন্য। যেমন ভাইয়া বললো যে রেস্টুরেন্ট বা হচ্ছে উবারের কথা বললো, বাইক চালানোর কথা বললো, ড্রাইভিং, এই জিনিসগুলো যদি আপনারা গ্যাদার করে যেতে পারেন, তাহলে ওখানে অথবা ফ্রিল্যান্সিং এ স্কিল হওয়া, হ্যাঁ, যেমন ভিডিও এডিটিং, তারপর হচ্ছে আপনার ইমেজ এডিটিং অথবা সফটওয়্যার ডেভেলপ, যেই কাজগুলো ওদের প্রয়োজন, সেই কাজগুলোতে যদি হেল্প করতে পারে পার্ট টাইমে, ভালো ইনকাম করতে পারবে। ঠিক আছে, আজকের আশা করব এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, এবং নেক্সট আমরা আরো অনেক ভিডিও করব। আপনাদের কি কি ইনফরমেশন জানার আছে আমাদেরকে কমেন্ট করবেন, আমাদেরকে বলবেন, আমরা সেই বেসিসে পরের নেক্সট ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নেক্সট আবার অন্য কোনো পডকাস্টে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।